সুপ্রিম কোর্টকে তারা এক্ষেত্রে যতই সেখানে তাদের সওয়াল দিক, সুপ্রিম কোর্ট যখন তার রায় দিয়েছে, সেই রায়কে মান্যতা দেওয়া এই দেশের নাগরিকদের পবিত্র কর্তব্য। কোথাও একটা আধার কার্ড নিয়ে শুরুতে যে সংশয়, অর্থাৎ নির্বাচন কমিশন তার স্ট্যান্ড পয়েন্টে এখনো পর্যন্ত সেরকমই একটা অবস্থান নিয়েছেন যে সেখানে মান্যতা দিলেও আদার্স অনেকগুলো বিষয় সন্দেহ হলেও কোথাও বাতিল হতে পারে। বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মুসলমান যারা রয়েছেন, মূলত তাদেরকেই বলা হচ্ছে তারা কি করে তারা বাংলাদেশ থেকে ভারতে যেতে, রোহিঙ্গা এবং মুসলমান এই কথাটা বলা হচ্ছে। তাই সাধু সাবধান, কেন বলরাম কর্মকারের কামান অনেক সময় পেছনে, এই না পেছনে তো বটেই, সামনেও পড়তে পারে এই গোলা। নমস্কার, আমি সুজিত চ্যাটার্জি আপনাদের কাছে আজকে একটা বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি থেকে শুরু করে বাংলার জনজীবন এই মুহূর্তে যথেষ্ট চর্চার মধ্যে এসে গেছে। গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে চর্চা। নিশ্চয়ই আপনাদের বুঝতে কারোরই আর অসুবিধা হবার কথা নয় আমি ঠিক কোন বিষয়টা নিয়ে বলছি। হ্যাঁ, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই শব্দটা অনেকটা কারোর মধ্যে আতঙ্ক তৈরি করেছিল এবং পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখ থেকেই এসআইআর প্রক্রিয়াটা পূর্ণদমে শুরু হতে চলেছে। তার আগেও বিভিন্ন যে জায়গা থেকে বিভিন্ন খবরাখবর পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে নাগরিকত্বের প্রমাণ নিয়ে যে বিষয়টা ঘুরিয়ে কোথাও একটা এনআরসি করা হচ্ছে, এমনটা কিন্তু সন্দেহ ক্রমশ দানা বাঁধছে। কেন এটা? তার কারণ আধার কার্ডকে সুপ্রিম কোর্ট ম্যান্ডেটরি করার পরেও, অর্থাৎ এটাকে ইনক্লুড হবার পরেও কোথাও একটা আধার কার্ড নিয়ে শুরুতে যে সংশয়, অর্থাৎ নির্বাচন কমিশন তার স্ট্যান্ড পয়েন্টে এখনো পর্যন্ত সেরকমই একটা অবস্থান নিয়েছেন যে সেখানে মান্যতা দিলেও আদার্স অনেকগুলো বিষয় সন্দেহ হলেও কোথাও বাতিল হতে পারে। বাতিল হলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তখন ঘুরিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন তখন সামনে আসবে। এরকম একটা মহল তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কারণে স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। কংগ্রেসের পক্ষ থেকে আসছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এই বিষয়ে সক্রিয়ভাবে যা বলার ইতিমধ্যেই তারা বলে দিয়েছে। তবে একটা কথা আমি এই ক্ষেত্রে বলে রাখি যে ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন, অনেকে উৎসাহ ভরে তারা বলছেন যে 4 ধরনের মানুষ কিন্তু বাদ পড়বেন: মৃত ভোটার, ভুয়ো ভোটার বা ডবল বা ট্রিপল এন্ট্রি বাদ পড়বেন। এবং চতুর্থ, যেটাকে আর কি প্রথম 3টে তো সবাই জানে, চতুর্থ যেটি হচ্ছে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মুসলমান যারা রয়েছেন, মূলত তাদেরকেই বলা হচ্ছে তারা কি করে তারা বাংলাদেশ থেকে ভারতে যেতে, রোহিঙ্গা এবং মুসলমান এই কথাটা বলা হচ্ছে, এমনভাবে বলা হচ্ছে যেন এটা এক ধরনের একাকার হচ্ছে। বিপদটা এখান থেকেই অনুভব করছে এবং বিরোধীরা এই নিয়ে স্পষ্ট তারা তাদের হুঁশিয়ারি দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই চ্যালেঞ্জ নিতে গিয়ে তারা আগামী সময় যে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করা হবে এবং উত্তপ্ত হতে বাধ্য, এটাও অনুমান করা খুব একটা অমূলক নয়। এমতো পরিস্থিতিতে আমি আপনাদের কাছে এই বিষয়ে যে বয়ানটা দিতে চাইছি সেটা এটাই যে এসআইআর অবশ্যম্ভাবী, এসআইআর হোক, কিন্তু সেটা সুষ্ঠু মতোভাবে যাতে হয় সেটা অত্যন্ত গুরুত্ব পাওয়া উচিত। নচেত আমি একটা কোট করব, অনেকেই ভাবছেন যে বামপন্থীরা তারা ইতিমধ্যে সরব হতে শুরু করেছে, কংগ্রেসের অনেকেই সরব হচ্ছেন। মিল্টন ও রশিদ, যিনি এক সময় তিনি বিধায়ক ছিলেন, 2021 সালে নির্বাচনে পরাজিত হয়েছেন এবং বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। এসআইআরের নাম করে এনআরসি করার চক্রান্ত করেছে এই বিজেপি, এবং এসআইআরের নাম করে যদি একটা বৈধ ভোটার বাদ যায়, সে যে সম্প্রদায়ের হোক, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার স্পষ্ট হুঁশিয়ারি এটাই যে হিন্দু হোক বা মুসলমান হোক, যেই হোক, তারা কিন্তু কোনো জায়গায় যদি ন্যায্য যিনি ভোটার তার অধিকারকে যদি খর্ব করা হয় তাহলে ছেড়ে দেবে না। এরকম জায়গা থেকে আমি একটা কথা শুধু মনে করিয়ে দেবো যে বাংলার রাজনীতিতে
এসআইআর প্রসঙ্গ এসেছে, অতীতে যে এসআইআর হয়েছে তা নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় ছিল না। এসআইআরটাকে নিয়ে যেন কোনো নাগরিকের কাছে ভয়ের যাতে কোনো রকম উপকরণ না হয়ে দাঁড়ায়, এটা একটা রাষ্ট্রীয় কার্যক্রম হিসাবে সেটা যাতে সুষ্ঠুভাবে চালানো দায়িত্ব কিন্তু অবশ্যই এক্ষেত্রে নির্বাচন কমিশনের। কেননা সুপ্রিম কোর্টকে তারা এক্ষেত্রে যতই সেখানে তাদের সওয়াল দিক, সুপ্রিম কোর্ট যখন তার রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দেওয়া এই দেশের নাগরিকদের পবিত্র কর্তব্য এবং কনস্টিটিউশন অনুযায়ী এই ক্ষেত্রে চলাটা শ্রেয়। নচেত কিন্তু এই পূর্ব প্রান্তের এই রাজ্য থেকে যে আওয়াজটা উঠবে সেই আওয়াজটা অনেকটাই কিন্তু ওই বলরাম কর্মকারের সেই মানে একদম কাঁধে নিয়ে কামানের মতো। অনেকেই ভাবছেন বলরাম কর্মকারটা কে? বলরাম কর্মকার এক ঐতিহাসিক চরিত্র। যারা তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাসটি পড়েছেন তারা জানেন কে এই বলরাম কর্মকার। তাই সাধু সাবধান, কেন বলরাম কর্মকারের কামান অনেক সময় পেছনে, এই না পেছনে তো বটেই, সামনেও পড়তে পারে। এই গোলা বহনযোগ্য, আফগানদের ঠেকিয়েছিল এইভাবে। তো বলরাম কর্মকারের সেই কথা আপনাদের কাছে বললাম। এসআইআর নিয়ে আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমাকে ডিজিটাল মাধ্যমে দেখছেন, অনেকের কাছেই আমি নতুনভাবে আপনাদের কাছে দিচ্ছি আমার নিজস্ব পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমার যাতে এই চলার পথ আরো বেশি সামনের দিকে এগোতে পারে আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই চাইছি। ধন্যবাদ, নমস্কার।